চলো তাহলে। আচ্ছা, আমার সাউন্ড ঠিকঠাক যাচ্ছে একটু সবাই কনফার্ম করো। সাউন্ড ঠিকঠাক যাচ্ছে একটু কনফার্ম করো। দেখো, আজকে আমরা ভূপ্রকৃতির পার্ট 3 পড়বো, বুঝতে পেরেছো? আজকে আমরা ভূপ্রকৃতির পার্ট 3 পড়বো। তা পার্ট 3 কি? আমরা আগের দিন যে পার্টটা পড়েছি তারপর থেকে পূর্বাঞ্চল। দেখো, হিমালয় মূলত এইভাবে গেছে, এইভাবে অর্ধচন্দ্রিক আকৃতি নিয়ে ও কি করেছে, এখান থেকে নামচা বারোয়ার থেকে এখান থেকে আবার ঘুরে এই পাশে চলে এসছে। এই যে পার্টটা না, এই যে পার্টটা, এইটাকে বলা হয় পূর্বাঞ্চল। তাই আজকে পূর্বাঞ্চল সম্পর্কে আমরা পড়বো, বুঝতে পেরেছো? সুপ্রিয়া, দেরি হলো এত? তা পূর্বাঞ্চলটা কি? পূর্বাঞ্চলটা হলো উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল বা পূর্বাঞ্চল। উত্তর পূর্ব, উত্তর পূর্ব কোনটা? এই দিকটা তো উত্তর দিক, এই উপরেরটা তো উত্তর দিক, আর এই দিকটা পূর্ব, তাহলে উত্তর পূর্ব মানে এই সাইডটা। তাহলে এটাকে উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল বা পূর্বাঞ্চল। এই অঞ্চল দুটি ভাগে ভাগ করা হয়। এই অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? তোমার দুটি ভাগে। কি কি? তোমার পাহাড়ি অঞ্চল, আর একটা হলে কি তোমার মেঘালয় মালভূমি অঞ্চল। মেঘালয় মালভূমি অঞ্চল যে এই সাইডটা, এই যে এইটা, বুঝতে পেরেছো? পাহাড়ি অঞ্চল এখানে দেখো মিকিরি পাহাড়, বারাইল পাহাড়, নাগা পাহাড়, পাটকাই পাহাড়, এগুলো সব পাহাড়, প্রচুর পাহাড়। এই যে এই সাইডটাতে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এইটা। তাহলে আমরা পূর্বাঞ্চলকে সাধারণত কয় ভাগে ভাগ করি? তোমার হলো দুই ভাগে। কি কি? তোমার পাহাড়ি অঞ্চল, আর একটা হলো মেঘালয়ের মালভূমি অঞ্চল, বুঝতে পেরেছো? তা পাহাড়ি অঞ্চলের মধ্যে কি আছে? অসম আছে। অসম মানে কি? আসাম, যেটা আমাদের আছে, আমাদের পশ্চিমবঙ্গের মাথায় আছে আসাম। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এই অঞ্চলে অবস্থিত। নামচা বারোয়ার থেকেই কিন্তু এই বাঘটা নিয়ে উত্তরাঞ্চল শুরু হয়েছে। নামচা বারোয়ার শৃঙ্গের কাছে হিমালয় চুলের কাটা মানছে না, মেয়েরা মাথায় দেই, খোপায় দেই চুলের কাটা। এই চুলের কাটার মতো দক্ষিণ অভিমুখে, দক্ষিণ মানে নিচের দিকে, এই যে দক্ষিণ অভিমুখে, এই দেখুন এই দিকটা তো দক্ষিণ না, দক্ষিণ অভিমুখে সিনটেক্সিয়াল বাঁক নিয়েছে। এবং এই অঞ্চলটি উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গগুলি হলো পাটকাই আছে, মিসমি, দাফাবু হলো মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, যা তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ, এইগুলো। তা এইখানে কিছু পর্বত শৃঙ্গ আছে, সেই সম্পর্কে আমরা চলো জানবো। সেটা হলো পাটকাই, মিসমি, দাফাবুম। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা। যার মাইক্রোফোন অন আছে একটু অফ করবে। নাইম অন আছে। আচ্ছা, তাহলে কি পাটকাই, মিসমি, দাফাবু হলো মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, বুঝতে পেরেছ? তাহলে দাফাবুম হলো কি? মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? দাফাবুম। ভুলাবে আর? নাগা তুয়েনগান কোহিমা, যেটা নাগাল্যান্ডে অবস্থিত, এবং নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হলো সারামতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মারো, বুঝতে পেরেছো? নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হলো তোমার সারামতি। তাই যে দাফাবুম, এর উচ্চতা কত কে বলতে পারবে? এই দাফাবুম আর এই যে পাহাড়ি অঞ্চল না, এটাকে কিন্তু হিমালয়ের একটা রিজন, একটা পার্টও বলা হয়, হিমালয়ের পার্ট, বুঝতে পেরেছো? তাই দাফাবুমের দেখতে পারবে কত? 4578 মিটার, বুঝতে পেরেছো? এর উচ্চতা দাফাবুমের। কোহিমার উচ্চতা কত? কোহিমার উচ্চতা জাপাভো 2995 মিটার, বুঝতে পেরেছো? 2995 মিটার। সারামতিতে কি আছে তোমার? 3840 মিটার এর উচ্চতা। সারামতি কোনটা? নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হলো সারামতি, বুঝতে পেরেছো? নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হলো কে? তোমার সারামতি। ক্লিয়ার হলো কিনা বলো? ক্লিয়ার হলো কিনা বলো এফডি? তারপরে কে আসছে তোমার? মণিপুর পাহাড়, মণিপুরে অবস্থিত। জম্পাইটং, নংতারাই, সংখাটাং যেটা ত্রিপুরাতে, জাম্পুইটাং ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মারো। জাম্পুইটাং কি? তোমার ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়। এবং পাহাড়ের সর্বোচ্চ, এই পাহাড়ের, জাম্পুইটাং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো বেতাল লিং শিব, এটাও মনে রাখবে, কেমন? বেতাল লিং শিব। মিক্রি বা লুসাই, যেটা মিজোরামে অবস্থিত, এখানকার উল্লেখযোগ্য মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো ব্লু মাউন্টেন, বুঝতে পেরেছো? ব্লু মাউন্টেন, এগুলো যা আছে সবগুলো ইম্পর্টেন্ট, এই দুটোই। ব্লু মাউন্টেন,
এবং এছাড়া এই অঞ্চলে রয়েছে ইস্ফল বা উপত্যকা, যেটা মণিপুরে অবস্থিত, এবং লোকটাক হ্রদ, যেটা তোমার মণিপুরে অবস্থিত। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা অবধি। তারপরে আমি আবার এই দিকে চলে আসবো, এই দিকটাতে, এই দিকটাতে, এখানে কি মেঘালয় না, এই দিকটাতে মেঘালয় মালভূমি, এই দিকটাতে চলে আসবো এবার। সেটাকে আমরা কি বলবো, তোমার মেঘালয় মালভূমি। মালভূমি মানে কি, কোনো টেবিল পাহাড়ের মাথা যদি ভগবান ধরো কেটে দেই, ধরো এটা পাহাড়, ভগবান মাথাটা কেটে এরকম বানিয়ে দিয়েছে, তাহলে কি হবে, সেটা উঁচু, এইটাই মালভূমি। তা মেঘালয় মালভূমি কিন্তু হিমালয়ের পার্ট না। তোমরা তো ভুল করবে, মেঘালয় মালভূমি কি জানো, এই যে রিজনটা ঢুকছে না, এই যে আমরা কি জানি, তোমার আগের দিন আমরা কি পড়েছিলাম, যে দুটো পাতের কলিশনে আমাদের ভারত তৈরি হয়েছে। এই যে পাতটা দেখতে পাচ্ছ, এইটা তোমার এই ছবি তোমাদের আগে দেখিয়েছে, এই যে পাটটা, এরই পার্ট, যেটা এরই পার্ট হলো তোমার মেঘালয় মালভূমির অন্তর্গত। আমি বলবো এটা তোমাদের। চলো, মেঘালয় প্রদেশে অবস্থিত গারো, খাসি, জয়ন্তিয়া তিনটে পাহাড়, গারো, খাসি, জয়ন্তিয়া। এই যে গারো দেখতে পাচ্ছ ছবি, গারো, খাসি আর জয়ন্তিয়া, তিনটে পাহাড় পরপর দেখতে পাচ্ছ, তিনটে পাহাড়, তিনটে পাহাড় দেখতে পাচ্ছ, খাসি আর জয়ন্তিয়া দেখতে পাচ্ছ, এই তিনটে পাহাড়। চলো দেখি কি কি বলছে। গারো, খাসি, জয়ন্তিয়া ও মিকিরি পাহাড়ের অঞ্চল নিয়ে গঠিত মেঘালয় মালভূমি, এবং প্রকৃতপক্ষে দাক্ষিণাত্যের মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ, যেটা বললাম। এটা কিভাবে হয়েছে জানো, এটা কিভাবে হয়েছে জানো? আচ্ছা, আমার ক্যামেরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এই ধরো, এই যে পাতটা, দুটো পাতের এইভাবে তো কলিশন হয়, তো বিষয়টা কিরকম হয়, এই পাতটা, একটা পাত এইভাবে ঢুকে গিয়ে ওই মেঘালয়ের ওখানে তো উঠে গেছে, বুঝতে পেরেছো বিষয়টা? এইভাবে কিন্তু এই পাতটা তোমার মানে তোমার এটা কিন্তু হিমালয়ের পার্ট না, এই মেঘালয় মালভূমি, এটা হলো তোমার দাক্ষিণাত্যের যে মালভূমিটা আছে না, তারই একটা বিচ্ছিন্ন পার্ট, খানিকটা ডুবে আবার উপরতে উঠে গেছে, বুঝতে পেরেছো এইটা? তা চলো দেখি পরেরটা, দেখি কি বলছে। তা এই মালভূমি পশ্চিমে গারো পাহাড়ের সর্বোচ্চ নকরেক, যেটা 1412 মিটার। শিলং মালভূমি দক্ষিণে চুনাপাথর গঠিত চেরা মালভূমি অবস্থিত, এবং এই মালভূমি বহু চুনাপাথরের গুহা দেখা যায়, এবং গারো পাহাড়ে সিজি গুহাটি বিখ্যাত। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নকরেক, এর উচ্চতাটা ভুল আছে, এটা হলো তোমার 1412 মিটার, বুঝতে পেরেছো? 1412 মিটার। খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো শিলং, বুঝতে পেরেছো, যেটা হলো 1961 মিটার, যেটা মেঘালয়ের রাজধানী। নকরেক দেখো এখানে লেখা আছে, এইটা আমি এখানে ভুল করেছিলাম। বলো ক্লিয়ার হলো অবধি? তা তোমাদের তো এই কলিশনটা দেখালাম এইভাবে কিভাবে তৈরি হয়। এই যে পাতটা দেখতে পাচ্ছ না, এইটাই তো তোমার দক্ষিণাত্যের মালভূমি পাট, এইটা উপরে যে এখানে যে ঠেলে উঠেছে এই জায়গাটাতে, কিন্তু এটা অনেকে ভাবে হিমালয়ের পাট, না এটা কিন্তু হিমালয়ের পাট না। হিমালয়ের পাট কোনটা, এই তোমার মানে কি বলবো, যে উত্তর পূর্ব যে অঞ্চলটা তোমার পূর্বাঞ্চল, যেটা এইটা কিন্তু হিমালয়ের পাট, এই যে যেখানে দেখা যাচ্ছে এইটা হিমালয়ের পাট, কিন্তু এইটা হিমালয়ের পাট, এই যে ত্রিপুরা দিয়ে এই যে এবং তোমার হচ্ছে আন্দামান নিকোবর, এটাও কিন্তু হিমালয়ের পাট। হিমালয় কি এখান থেকে বাঁক নিয়ে এই দিকে চলে এসছে, এখান থেকে বাঁক নিয়ে এই দিকে চলে এসছে, তারপরে কি এখান থেকে আবার বঙ্গোপসাগর ফ্লো করেছে, তারপরে কি সব রক্ত সমান হয় না, কোনোটা নরম হয়, কোনোটা শক্ত হয়, কোনোটা হয়, তো যেটা নরম রক সেগুলো কি ধুয়ে গেছে, আর যেগুলো শক্ত সেগুলো উঁচু হয়ে আছে, ওইভাবে তোমার হচ্ছে আরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তোমার প্রতিষ্ঠিত হয়েছে। বলো এই অবধি বুঝতে পারলে কি পারলে না, বলো এই অবধি বুঝতে পারলে কি পারলে না? তোমরা তাহলে দেখতে লাগো, আমি তোমাদের দেখতে লাগো, 1 মিনিট যেটা অবধি পড়ালাম এই অবধি দেখতে লাগো, তারপরে আমি আবার পড়াচ্ছি, কেমন? আমি 30 সেকেন্ড করে টাইম দিচ্ছি তোমাদেরকে, 30 সেকেন্ড করে, 30 সেকেন্ড করে টাইম দিচ্ছি। দেখতে লাগো, আমি তো আসছি।
পরেরটা দেখো, পরেরটা দেখো, আচ্ছা বলো এই অবধি ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, আমি পরেরটা যাবো তাহলে আবার। দেখো এখানে আমি আমার মতো হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ গারোখাসি জয়ন্তিয়া, উঁচু হয়ে উঠেছে ওটা। হ্যাঁ, হুম, হ্যাঁ ওই ওই দিক থেকে উত্তর, হ্যাঁ হ্যাঁ উত্তরপ্রদেশ বিহার আমাদের পশ্চিমবঙ্গতে ওই গাঙ্গেয় সমভূমি ঢুকেছে, আমি একটু পরেই পড়াবো ওটা। এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো তো? আচ্ছা ভালো লাগছে ক্লাস নাকি? চলো তাহলে এবার আমরা উত্তরের সমভূমি যেটা তুমি বললে সেটাই শুরু করবো। চলো দেখো, আমি তোমাদের যেদিন প্রথম দিন পড়িয়েছিলাম কি পড়িয়েছিলাম, যে ইউরেশিয়ান প্লেট আর ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, দুটো প্লেটের মুখোমুখি কলিশনে কি তৈরি হয় আমাদের, কি তৈরি হয়, হিমালয়, তাই তো? তা ইউরেশিয়ান প্লেটকে ঘাত এসে আক্রমণ করে কে, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। ইউরেশিয়ান প্লেট এখানেই আছে, আর ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এসে যখন প্রেসার দেই, ইউরেশিয়ান প্লেট সরতে চায় না, তার ফলে কি হয়, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট উপরের দিকে চলে যায়। যে বিষয়টা ঠিক এইভাবে তোমার একটা ফর্ম তৈরি করে, ফর্মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? দাঁড়াও, এরকম একটা ফর্ম তৈরি করে, দাঁড়াও 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 ওয়েট করে একটু, আমার এই ল্যাপটপটা না, আমি একটা ল্যাপটপ নিয়েছি আমি, কিন্তু আমি সে ব্যস্ততার কারণে ওটা সেট আপ করতে পারছি না। এরা আমি বুঝি না জয়েন করে কেন বা লেপ করে কেন। দাঁড়াও, দেখতে পাচ্ছ? দাঁড়াও এভরিওয়ান, দেখতে পাচ্ছ? এরকম তোমার কি হয়, দুটো তোমার হচ্ছে, এই যে ধরো এখানে ইউরেশিয়ান প্লেট আছে আর এখান থেকে আসে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এ আসে স্থির, ইউরেশিয়ান প্লেট আসছে 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 আসছে, দুটোর মধ্যে কলিশন হলো। ইউরেশিয়ান প্লেট বলছে বেটা আমি তো সরবো না, আমি তো এখানেই থাকবো, আমি তো আমার জায়গাতে আছি, তুমি এসছো উড়ে এসে জুড়ে বসেছো, তুমি সরো। কলিশন হচ্ছে 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 হচ্ছে, তারপরে কি হয়, এইভাবে উঠে যায় অনেকটা, এইভাবে হয়ে যায়। তার ফলে কি হয়, চীনের যে দিকটা সেই দিকটা অনেকটা খাড়া টাইপের হয়, আর ঢালটা বেশি হয় আমাদের এই দিকটাতে, মানে আমাদের ভারতের দিকটাতে। তাই দেখবে বেশিরভাগ যত নদী আছে সেগুলো তোমার কোথায় ঢুকেছে, তোমার সব কিন্তু আমাদের ভারতের দিকে চলে এসছে। বুঝতে পেরেছো? বেশিরভাগ যত নদী আছে সেগুলো আমাদের কোথায় এসছে, তোমার ভারতের দিকে কিন্তু তোমার চলে এসছে। বুঝতে পেরেছো? তো এইভাবে কি হয়, এই নদীগুলো যখন আসছে, এই যে তোমার এই দিকে সিন্ধু চলে গেছে পশ্চিম দিকে, ব্রহ্মপুত্র ওই যে আইনা ঘুরে আসাম, অরুণাচল প্রদেশ, আসাম ঘুরে ভারত, মানে আবার বাংলাদেশের মধ্যে গেছে, আবার আমাদের তোমার হচ্ছে গঙ্গা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশ চলে গেছে। তাহলে কি, এই যে রিজিয়নটাতে, এই জায়গাতে এই নদীগুলো যেখান থেকে বয়ে গেছে, সেই জায়গাটাতে কি হয়েছে, তোমার নদী যে যখন বহন করে, নদীর কি থাকে, নদীর তিনটে গতি থাকে, উচ্চগতি মধ্যগতি নিম্নগতি, তাই তো? নদীর কয়টা গতি থাকে তোমার, উচ্চগতি মধ্যগতি নিম্নগতি। তা নদী কি করে, উচ্চগতিতে ক্ষয় করে, মধ্যগতিতে বহন করে, আর নিম্নগতিতে সঞ্চয় করে। তা যখন মধ্যগতিতেও যখন থাকে, যখন ক্ষয় করছে, কিছুটা সঞ্চয় করতে করতে যায়, তারপর অনেক সময় জল যখন বেশি হয় তখন সেগুলোকে কি করে আবার নদী, ওই পাশ মানে তোমার পাশ ছাপিয়ে চলে যায়। তখন কি ওই নদীবাহিত যে সেডিমেন্টগুলো থাকে, যেগুলো ক্যারি করে, সেডিমেন্ট ক্যারি করে, বা তোমার হচ্ছে ওই পলিগুলো ক্যারি করে, সেগুলোকে নদীর দুপাশে জমতে থাকে করে একটা ভূমিরূপ তৈরি করে, সেইটাই মূলত তোমার ওগুলোকে পলি বলা হয়, এবং ওর পরে একটা মানে সমভূমি তৈরি হয়। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমার উত্তরের সমভূমি, কারণ ওই যে নদীগুলো আছে তার বাহিত পলি দ্বারা এই সমভূমিটা ফর্ম করেছে। বলো বুঝতে পেরেছো কি পারোনি? বলো বুঝতে পেরেছো কি পারোনি? যদি কারোর কোনো সমস্যা থাকে যে স্যার বুঝতে পারলাম না, আবার বলুন, আমি বলবো। লজ্জা নিয়ে কেউ যাবে না। আর ডেমো ক্লাস আর একদিন চলবে, এমসিকিউ প্র্যাকটিস হবে, তারপরে কিন্তু আর ডেমো ক্লাস তোমরা পাবে না, যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নেবে তারাই পাবে। আর খুবই দাম কম, 5টা সাবজেক্ট পাবে, ইতিহাস পলিটি জিওগ্রাফি স্ট্র্যাটেজিকে, 5টা সাবজেক্ট মাত্র 599 টাকা। ব্যাচটার দাম যদিও 999, তা 5টার দাম আমি তোমাদের হচ্ছে, ডেমো চলছে তাই 599, ডেমোর পরে 999 হয়ে যাবে। কেমন? বলো ক্লিয়ার হলো কি হলো না অবধি? তারপরে আমি ডিটেলস পড়াবো। ক্লিয়ার হলো কি হলো না? বলো 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 বলো।
ক্লিয়ার হলো? চলো তাহলে এবার আমি তোমার পরেরটাই যাই, কেমন, স্লাইডে যাই। এবার কি হলো তোমার, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর পলি দ্বারা গঠিত সমভূমি। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর পলি দ্বারা গঠিত এই সমভূমি, এই সমভূমি। তা পলি দ্বারা গঠিত জনবহুল অঞ্চল কেন হয়? তোমার বলে স্যার পলি দ্বারা গঠিত হয়েছে বলে কেন জনবহুল হবে? প্রশ্ন জাগছে মনে, তাই তো? স্বাভাবিক মনের মধ্যে প্রশ্ন জাগা। দেখো পলি কি হয়, পলি যে যা মাটিতে জমে সেই মাটি খুব উর্বর হয়, ফসল খুব ভালো হয় সেই মাটিতে, সব ফসলই হয়। আর মানুষের আগে তো এখন যেরকম যন্ত্র আবিষ্কার হয়েছে তখন কিছু না, তখন মানুষের মেন জীবিকা ছিল কৃষিভিত্তিক। তা যেসব অঞ্চলে চাষ বেশি হবে মানুষ তো সেখানেই থাকবে গিয়ে, আর যেখানে তোমার রুক্ষ মরুভূমি সেখানে কি করবে, সে থেকে সে না খেয়ে মরবে। তো তাহলে যেসব অঞ্চলে তোমার এই পলি দ্বারা গঠিত বলে এই অঞ্চল কি তোমার জনবহুল প্রকৃতির, এই অঞ্চল কি তোমার জনবহুল প্রকৃতির। বলো ক্লিয়ার হলো কি হলো না এফডি? এই অঞ্চল কি তোমার জনবহুল প্রকৃতির, ক্লিয়ার? চলো এবার সিন্ধু সমভূমি। সিন্ধু সমভূমি মানে কি, সিন্ধু নদী যে দিক থেকে গেছে, সিন্ধু নদী যখন বহন করেছে, মানে যে গতিপথ মানে যে পদ্মে প্রবাহিত হয়েছে তার অঞ্চলে যেসব অঞ্চল তোমার সমভূমি তৈরি করেছে পলি জমিয়ে, সেটা সিন্ধু সমভূমির অন্তর্ভুক্ত। তো এই সমভূমি পাঞ্জাব হরিয়ানার মধ্যে অবস্থিত। এই সমভূমি কোথায় অবস্থিত? তোমার পাঞ্জাব হরিয়ানার মধ্যে অবস্থিত। এই সমভূমির অপর নাম হলো পাঞ্জাব হরিয়ানা সমভূমি। তাহলে সিন্ধু সমভূমির অপর নাম কি তোমার পাঞ্জাব হরিয়ানা সমভূমি। কিন্তু কি সমভূমি তোমার পাঞ্জাব হরিয়ানা সমভূমি, বুঝলে? পাঞ্জাব হরিয়ানা সমভূমি, আয়তন 1.75 লক্ষ বর্গ কিলোমিটার। সিন্ধু 5টি উপনদী, কি ঝেলাম, সেনাব, রাবি, বিয়াস, সতলেজ, তাই তো? এই যে 5টা উপনদী, আমি তোমাদের যখন নদী পড়াবো এগুলো আরো ভালো করে পড়াবো, এখন জাস্ট এইভাবে পলিভাবে কীভাবে তৈরি হয়েছে সেইটা জানো। তা সিন্ধুর 5টি উপনদী ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ পলি সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় বলে একে পঞ্চনদের দেশ বলে। পাঞ্জাব, পাঞ্জাব কোথা থেকে এসছে? পঞ্চ আপ থেকে এসছে। পঞ্চ মানে 5, আপ মানে নদী, 5টা নদীর থেকে ওই পলি সঞ্চয় হয়ে এই জায়গাটা তৈরি হয়েছে, তাকে পাঞ্জাব বলা হয়। তা এখানে দুটো নদীর মধ্যবর্তী অংশ এবং দোয়াব, দোয়াব তোমরা হয়তো পড়েছো, দুটি নদী, ধরো এই যে মাঝখান থেকে দুটো নদী বয়ে গেছে, এর মাঝখানে যে অংশ সেটাকে দোয়াব বলে। তাহলে দুটি নদীর মধ্যবর্তী দোয়াব বলে, এবং 5টি নদীতে দোয়াব দেখা যায়। ধরো এই যে নদীগুলো মূলত এইভাবে গেছে, এইখান থেকে গেছে, এই মাঝখানে যে অংশ এগুলোকে দোয়াব বলা হয়, সেইটাই বলবো এবার। এই দোয়াবগুলো আসে তোমাদের পরীক্ষাতে, 5টি দোয়াব আছে তোমার, বুঝতে পারছো? সেই 5টি দোয়াব চলো কি, বিস্ত বা জলধল দোয়াব, যেটা বিপাশা ও শতুদ্র নদীর মাঝে অবস্থিত, বুঝতে পারছো? বিস্ত বা জলন্ধর দোয়াব। বাড়ি দোয়াব বিপাশা বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। রাসনা দোয়াব, যেটা ইরাবতী চন্দ্রভাগা নদীর অবস্থিত। চার্জ দোয়াব, যেটা হলো চন্দ্রভাগা বা ঝিলাম নদীর অবস্থিত। সিন্ধ সাগর দোয়াব, যেটা ঝিলাম সিন্ধু নদীর মধ্যে অবস্থিত। তাহলে 5টা তোমার কি ইম্পর্টেন্ট আছে, 5টাই কিন্তু পড়বে, 5টা ইম্পর্টেন্ট আছে, কেমন? এর মধ্যে বাড়ি দোয়াব ইম্পর্টেন্ট, বিশ জলন্ধর, রাসনা, চার্জ সবগুলো ইম্পর্টেন্ট, বুঝলে? সবগুলো বাদ দেওয়া যাচ্ছে না, সবগুলো ইম্পর্টেন্ট আছে। বলো এই অবধি ক্লিয়ার কিনা? এই অবধি ক্লিয়ার কিনা বলো? এই অবধি ক্লিয়ার কিনা বলো? এই অবধি ক্লিয়ার? শর্ট ট্রিক্স আছে? শর্ট ট্রিক্স না গো, এর শর্ট ট্রিক্স আমি পাইনি, তাহলে আমাকে বানিয়ে দিতে হবে, বানিয়ে দিই। ও ভালো কথা, আর এদের না পলিটির একটা কিছু বাকি আছে, পলিটিটা আমাকে দিয়ে দিতে হবে ফুল, দাঁড়াও, কারণ ওই কিছু কেস টেস বাকি আছে, ওটা পিডিএফ করে দিয়ে দিতে চেয়েছিলাম। যারা এর আগের ব্যাচগুলোতে আছে, ফার্স্ট সেকেন্ড ব্যাচ, ওগুলো দিয়ে দিতে হবে পলিটিতে। ঠিক আছে, আমি আজকে রাত্রেই ভাবছি দিয়ে দেবো ওখানে গিয়ে, বুঝলে? বলো তাহলে আমি এর মধ্যে দিলাম, তোমরা দেখো, এই অবধি দেখো, যেটা বললাম সেটা একটু দেখো, তারপরে আমি 2 মিনিট পরে আবার শুরু করছি, কেমন? আমার পড়ানোর ধরনটা একটু অন্যরকম,
আমি গাই গাই করে পড়িয়ে গেলে তোমরা বুঝতে পারবে না, বুঝলে? আচ্ছা বলো, এই অবধি ক্লিয়ার কিনা? তারপরে আমরা গঙ্গার সমভূমিতে পৌঁছাবো, বুঝলে? গঙ্গা সমভূমি। এবার কি আসছে তোমার? গঙ্গা সমভূমি। উত্তরের সমভূমির সবচেয়ে বড় ভূপ্রকৃতির অংশ হলো এই সমভূমি। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এটা নিয়ে অবস্থিত। কারণ তুমি যদি গঙ্গা দেখো না, গঙ্গা কোন দিক থেকে ফর্ম করেছে? গঙ্গা আছে এখানে না? গঙ্গা নেই। দেখো গঙ্গা, এই দেখো এই দিক থেকে আসছে, দেখেছো? এই দেখো এই দিক থেকে আসছে বিভিন্ন গঙ্গার বিভিন্ন ট্রিবিউটারিগুলো যেগুলো আসছে, দেখো দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো। তারপরে কি এখান থেকে দিল্লি, তারপর উত্তরপ্রদেশ, এই রিজিয়নটা মিলিয়ে, এই রিজিয়নটা মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ টঙ্গ দিয়ে বাংলাদেশ দিয়ে এই রিজিয়নটা মিলিয়ে তোমার গঙ্গা সমভূমির অন্তর্ভুক্ত হয়, মানে বুঝতে পেরেছো? তো চলো দেখি। তো গঙ্গা সমভূমি কি? উত্তরের সমভূমির সবচেয়ে বড় ভূপ্রকৃতির অংশ হলো এই সমভূমি। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। উচ্চগাঙ্গীয় গঙ্গা সমভূমি তোমার তিন প্রকার: উচ্চগাঙ্গীয় সমভূমি, মধ্যগাঙ্গীয় সমভূমি, আর হলো নিম্নগাঙ্গীয় সমভূমি। উচ্চগাঙ্গীয় কোনটা? ওই যে বললাম না, আদর্শ নদী তিনটে তোমার হচ্ছে গতি থাকে: উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। নদী যখন উচ্চ গতিতে চলে তখন যে মানে তোমার ক্ষয়কার্যের ফলে যে পলি সঞ্চয় করে, মানে পলি বহন করে, সেইটা যখন চারিপাশে মানে সঞ্চয় করে, মানে অর্থাৎ নদী যখন উচ্চ গতিতে বয়, যে জায়গাগুলোতে নদীর উচ্চ গতি লক্ষ্য করা যায়, সেই সব অঞ্চলে পলি দ্বারা গঠিত যে ভূমিরূপ দেখা যায় সেটা হলো উচ্চগাঙ্গেয় সমভূমি। এবং নদী যখন তোমার মধ্যগতিতে প্রবেশ করে, অর্থাৎ মধ্যগতিতে যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলের যে ভূমিরূপ তৈরি হয় সেটাকে মধ্যগাঙ্গেয় সমভূমি। আর নিম্নগাঙ্গেয় সমভূমি কি? নদী যখন কি হয়, সাগরের মোহনায় মিশে যায়, তখন নদী নিম্নগতিতে যে অঞ্চলের মধ্যে প্রভাবিত হয়, অর্থাৎ নিম্নগতিতে থাকাকালীন যে সমভূমিগুলো তোমার নদী দাঁড়াও, তাহলে কি নিম্নগতিতে নদী যখন তোমার যে অবস্থায় থাকে তখন সেটাকে নিম্নগাঙ্গীয় সমভূমি বলা হয়। বলো এই অবধি ক্লিয়ার কিনা? এই অবধি ক্লিয়ার কিনা বলো? এই অবধি ক্লিয়ার কিনা বলো? চলো তাহলে এইবার কি আসছে তোমার? উচ্চগঙ্গা। উচ্চগঙ্গায় যে ভাগগুলো পড়লাম, এবার দেখব
দাঁড়াও তো, একটু ওয়েট করো তো। হ্যালো, আর্জেন্ট কিছু ক্লাসে? কি নিয়ে বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি না, একটা কল এসে সব ইয়ে হয়েছে তোমার। চলো, পশ্চিমে যমুনা থেকে 100 মিটার সমোন্নতি রেখা পর্যন্ত এই অংশ সমভূমি বলে। অর্থাৎ যেখান থেকে একদম ওই যমুনা মিশেছে তোমার, মানে গঙ্গার সাথে যাই বলি না কেন, এগুলো আমি তোমাদের নদ নদী নিয়ে পড়াবো তখন পুজিশিয়ালসে, এখন জাস্ট এই ফর্মগুলো কী করে তৈরি করেছে সেটা মানে বোঝো আর কি। এই সমভূমি মূলত উত্তরপ্রদেশ দিল্লিতে বিস্তৃত। এই সমভূমির পর্বতের পাদদেশের অংশকে ভাবর এবং দক্ষিণের অংশকে তরাই বলে। বুঝতে পেরেছো? মানে পর্বতের যে একদম যেখান থেকে পর্বত শুরু হয়েছে তোমার সমভূমি, তো পর্বতের পাদদেশ যে অংশটা সেইটাকে ভাবার বলা হয়, এটা ভাবার। আর দক্ষিণ অংশকে তরাই বলা হয়। প্রাচীন পলি দ্বারা গঠিত অংশ ভাঙ্গার, মানে প্রাচীন পলি মানে অনেক দিন আগে জমেছে পলি হয়ে যে ভূমিরূপ তৈরি করেছে সেটা প্রাচীন পলি। প্রাচীন পলি গঠিত অঞ্চলকে ভাঙার এবং নবীন পলি গঠিত অঞ্চলকে খাদার বলে। এবং পশ্চিমাংশের ছোট বালিয়াড়িগুলিকে ভুর বলা হয়। ভুর এটা, বুঝলে? এবং এর বিস্তার হলো 630 কিলোমিটার মতো। বুঝতে পেরেছো? 630 কিলোমিটার আশপাশ হয়। বলো ক্লিয়ার কিনা অবধি? বলো ক্লিয়ার কিনা? এবার কি আসছে তোমার মধ্যগঙ্গা। পশ্চিমে এলাহাবাদ থেকে পূর্বে বিহারের পূর্ব সীমা পর্যন্ত 650 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত। উত্তরপ্রদেশের পূর্ব দিক এবং সমগ্র বিহার নিয়ে এই সমভূমি গঠিত। অর্থাৎ মধ্যগতি, অর্থাৎ গঙ্গা যখন মধ্যগতিতে প্রবেশ করে সেই তখন যে অবস্থা, বুঝতে পারছো? তখন যে অবস্থাটা, বুঝতে পেরেছো? তখন যে অবস্থাটা হয়। কি হলো রে বাবা, দাঁড়াও তো। আচ্ছা, তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার এখানে সমস্যা হচ্ছে। আমার ল্যাপটপটা অনেকটা পুরনো হয়ে গেছে, বুঝলে? এ হ্যাং করে গেছিল। চলো এবার ঠিক আছে, ল্যাপটপ চেঞ্জ করব। পশ্চিমে এলাহাবাদ থেকে পূর্বে বিহারের পূর্ব সীমা পর্যন্ত 650 কিলোমিটার পর্যন্ত এই সমভূমি বিস্তৃত এবং উত্তর প্রদেশের পূর্ব দিকেও সমগ্র বিহার নিয়ে এই সমভূমি তোমার বিস্তৃত। এটা কি তোমার মধ্য গঙ্গা সমভূমি। এবার আছে নিম্ন গঙ্গা, যেখানে নদী কি তোমার নিম্ন গতিতে প্রবেশ করেছে। এটি 500 মিটারের কম গড় উচ্চতা বিশিষ্ট অঞ্চল, মাফ করে 50 মিটারের কম গড় উচ্চতা বিশিষ্ট অঞ্চল। বিহারের কিষানগঙ্গা প্রায় সমগ্র পশ্চিমবঙ্গ, দার্জিলিং, পুরুলিয়া বাদে, কারণ এগুলো আবার তখন ওই পুরুলিয়াটা কি, পুরুলিয়া ছোটনাগপুরের মধ্যে পড়ে যায়, রিজনের মধ্যে, এটার মধ্যে পড়ে। দার্জিলিং তো হিমালয়ের পাট, এইটা বাদে এই সমভূমি বৃহত্তম অঞ্চল, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ মানে কি, নদী যখন তোমার নিম্ন গতিতে প্রবাহিত হয় না, তখন উচ্চ গতির মতো অতটা ঢাল থাকে না। তখন কি হয়, নদী ধরো এইভাবে আসছে 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 আসছে, মধ্যগতিতে এইভাবে গেল। ধরো নদী একদম উপরে পাহাড় থেকে পড়ছে, পাহাড়ের থেকেই তো ইয়ে হয়, শৃঙ্গ থেকে বিভিন্ন, তারপরে নদী মধ্যগতিতে যাচ্ছে। তা নদী মধ্যগতি যখন ইয়ে করে, তখন যেইগুলো ক্ষয় করে নিয়ে সেইগুলো বহন করে। কিন্তু নদীর উচ্চ গতিতে যতটা ঢাল থাকে, নিম্ন গতিতে ততটা থাকে না, বুঝলে? তার ফলে কি হয়, এই নদী যখন এরকম বয় না, তখন বিভিন্ন এরকম তোমার ধারা রেখে তৈরি। ধরো এখান থেকে একটা মানে শাখা বেরিয়ে এই দিকে চলে গেল, এখান থেকে একটা শাখা বেরিয়ে এই দিকে চলে গেল।
তো দেখো এই মাঝখানের যে ভূমিটা এরকম উল্টানো বা ডেল্টা আকৃতির হয়, বুঝতে পেরেছো? এই জন্য এটাকে কি বলা হয় তোমার বদ্বীপ অঞ্চল। তাই এই সমভূমি এটা হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কেন ব্রহ্মপুত্র কেন বলছে? ব্রহ্মপুত্র ওই আসাম দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে একটা তোমার বদ্বীপ গঠন করছে, বুঝতে পেরেছো? মানে এরকম বদ্বীপের আকৃতি গঠন করছে। যখন ব্রহ্মপুত্র ঢুকছে, ব্রহ্মপুত্রকে কিন্তু বাংলাদেশে আবার যমুনা বলা হয়। ও কি করছে? ও তো এরকম পলি সঞ্চয় করছে, করে আবার একটা ভূমিরূপ তৈরি করছে। তা এই মোট রিজিয়নটাকে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অংশ বলা হয়। বলো, বুঝতে পেরেছো? কারণ কি, বাংলাদেশে গিয়েই তো বঙ্গোপসাগরে পড়ছে কে তোমার আমাদের গঙ্গা। গঙ্গা দুটো ধারা, একটা হলো এই মুর্শিদাবাদের ধুলিয়ানের থেকে একটা চলে যাচ্ছে বাংলাদেশে, আর একটা এই দিকে চলে আসছে, এইভাবে যাই। একটা এই দিকে চলে যাচ্ছে আমাদের গঙ্গাসাগর হয়ে চলে যাচ্ছে যেটা, আর একটা হলো বাংলাদেশে চলে যাচ্ছে ফারাক্কা দিয়ে এই চলে যাচ্ছে। এরকম দুটো ধারা। আমি তোমাদের নদী পড়ানোর সময় এটা আরও ক্লিয়ার করে দেবো, কেমন? বলো, এই অবধি বুঝতে পেরেছো? বলো, এই অবধি বুঝতে পেরেছো? এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, মানে বুঝলাম না কোনটা। ওটা পদ্মা, বাংলাদেশের পদ্মা বলা হয় গঙ্গাকে, ওই পদ্মা, বুঝলে? ওটা আবার কি করেছে জানো, কিছুটা বাংলাদেশ হয়ে আবার ভারতে ঢুকেছে, জানো কি? এটা তো আমাদের বনগা টাকি টাকি টাকি, ওই ও আলাদা, ও আলাদা, ও আলাদা। ওই টাকি না 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 না, ওর কোনো ইয়ে নেই। ওর ইসামতি, ওর হলো টাকি। টাকির কথা বলছো তো? ওই তো টাকি টাকি টাকি, আমি গেছি ঘুরতে। বলো, ক্লিয়ার হলো এই অবধি? চলো, এই অবধি তাহলে ক্লিয়ার। এবার আমরা ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র কি? অরুণাচল, ওই আসামে, পাকিস্তান বলছি, কোনো চায়না দিয়ে ঘুরে অরুণাচলতে ঢুকে আসামে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। তা ওখানেও যখন নদীটা যাচ্ছে, কি হয়েছে, সে যখন পলি সঞ্চয় করে তোমার কি তৈরি, একটা ভূমিরূপ তৈরি করে। তা ব্রহ্মপুত্র সমভূমি অসম উপত্যকা। অসম ব্রহ্মপুত্র সমভূমি একটি প্লাবন সমভূমি। প্লাবন মানে কি, নদী যখন বচ্ছে তখন অনেক সময় কি বন্যা হয়, জল বেশি কি হয়, চারিদিক ছাপিয়ে যায়। ছাপিয়ে গিয়ে কি হয়, পলিগুলো জমা করে, তাই তো? পলিগুলো জমা করে। তাই এটা হলো তোমার এই যে অসম ব্রহ্মপুত্র সমভূমি একটি তোমার প্লাবন সমভূমি। এই সমভূমির গড় উচ্চতা 300 থেকে 30 থেকে 130 মিটার। এই সমভূমির আয়তন 56,000 তোমার 275 বর্গ কিলোমিটার। এই সমভূমির আয়তন কত? 56,275 বর্গ কিলোমিটার। এখানকার মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ বদ্বীপ। মাজুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? মাজুলি দ্বীপ কোন নদীর মধ্যে? সেটা হলো তোমার ব্রহ্মপুত্র, মনে রাখবে, কেমন? বলো, ক্লিয়ার হলো অবধি? ক্লিয়ার হলো? চলো, এবার হলো রাজস্থান সমভূমি। রাজস্থান সমভূমি কিছু না, এই থর মরুভূমি যেটা আছে, এই অঞ্চলটি গড় উচ্চতা 150 মিটার মতো হয়, এইটুক জানলেই হবে। রাজস্থান সমভূমি। চলো, এবার কি ভাঙর, খাদার, ভাবার, এগুলো একটু চলো একটুখানি পড়ে নিই। এগুলো আমি তোমাদের নদী যখন পড়াবো না তখন আবার বলে দেবো, বুঝলে? নদীর মধ্যেও আছে মূলত এগুলো। কি জানো, ওই নদী বাহিত বিভিন্ন পলিফলি দিয়ে এই বিভিন্ন ভূমিরূপ তৈরি করে। তা ভাঙারটা কি? সমভূমি যেসব জায়গায় প্রাচীন পলি দ্বারা গঠিত তাদেরকে ভাঙার বলা হয়। এটি সাধারণত নদী দূরবর্তী অঞ্চলকে বোঝায়। নদী তীরবর্তী অঞ্চলকে, ধরো নদী যাচ্ছে, সবসময় তো নদীর জল কমে বাড়ে, যখন ধরো খুব বেশি বেড়ে গেল তখন কি হয়, দুই পাশ প্লাবিত হয়। প্লাবিত হয় কি হয়, পলি জমা হয়, হয়ে একটা ভূমি তৈরি করে। কিন্তু নদীর
দূরবর্তী যে অঞ্চলগুলো সেখানে তো জল আসতে পারে না, সব অতটা তো মানে প্লাবিত হতে পারে না। তার জন্য সাধারণত প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চল হলো নদী থেকে অনেকটা দূরে হয়। সাধারণত নদী দূরবর্তী অঞ্চল এবং এই মিটে অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেটের ঢেলা পাওয়া যায়, যে কাঙ্কার নামে পরিচিত, এবং উচ্চ গাঙ্গীয় সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। বুঝতে পেরেছো? এবার হলো খাদার, এগুলো নতুন পলি, নবীন পলি। নদী তীরের নতুন পলিঘটিত এলাকাগুলিকে খাদার বলা হয়। বুঝলে? নিম্নগাঙ্গীয় সমভূমি ব্রহ্মপুত্রের উপত্যকায় এই মাটি দেখা যায়। এরূপ নবীন পলিযুক্ত অঞ্চলকে বেট নামে পরিচয়। এটি খুবই উর্বর, একদম নদীর কাছে প্লাবিত, জল বাড়ছে, প্লাবিত হচ্ছে, কি হচ্ছে তোমার নদীর পলি জমা হচ্ছে, হয়ে হয়ে একটা তোমার ভূমিরূপ তৈরি করছে। বুঝলে? একটা তোমার ভূমিরূপ তৈরি করছে। এবার ভাবার হিমালয় পাদদেশীয় অঞ্চলে এটা অবস্থিত। বুঝলে? হিমালয় পাদদেশীয় অঞ্চলে অবস্থিত। নদীবাহিত বালি, নুড়ি, পাথর প্রভৃতি সঞ্চিত হয় যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপ, যে ঢেউ খেলানো ভূমিরূপ তাকে তোমার ভাবর বলে। মৃত্তিকা সচিত্র হয় অনেক সময় এই অঞ্চলের মধ্য দিয়ে নদীগুলি অন্তঃসলিলা রূপে প্রভূত। অন্তঃসলিলা মানে কি? ভিতর দিয়ে যেগুলো গেছে। এবং এই অঞ্চল পশুপালনের গুর্জরদের বসবাস করে। এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে এই যে নদী তোমার অন্তঃসলিলা হয়েছে এটা একটু মনে রাখবে। কেমন? এইগুলো একটু মনে রাখবে। বলো, এই অবধি বুঝতে পেরেছ? এবার হচ্ছে তরাই। তরাই শব্দের অর্থ ভিজে। বুঝলে? তরাই শব্দের অর্থ কি তোমার? ভিজে। ভাবার অঞ্চলের দক্ষিণে নদীগুলি অনেক সময় বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলাভূমি সৃষ্টি হয় এবং এদেরকে তরাই বলে। ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে প্রধানত এগুলোকে দেখা যায়। ভূর কি? সমভূমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়। বালিয়াড়ি মানে কি? ধরো বালি একটা জায়গা থেকে প্রবাহিত হয়ে এরকম বিভিন্ন ভূমিরূপ তৈরি করে, এরকম করে, এগুলোকে বালিয়াড়ি বলা হয়। এদের ভূর বলে। উচ্চগঙ্গা দোয়াবে বছরের শুষ্ক মাসগুলিকে ভূর দেখা যায়। উচ্চগঙ্গা দোয়াবে বছরের শুষ্ক মাসগুলিতে কি দেখা যায়? তোমার ভূর দেখা যায়। এবার আসছে তোমার কাউর বা তাল। বিহার রাজ্যেই গঙ্গার সমান্তরালে বেশি কিছু জলাভূমি দেখা যায় এবং এগুলো উত্তর বিহারে কাউর বা দক্ষিণ বিহারে তাল নামে পরিচিত। বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবে কোথায় কোনটাকে বলে। বিহার রাজ্যের গঙ্গার সমান্তরাল, কি বিহারের মধ্যে দিয়েই তো গঙ্গা এসছে, ভালো করে বুঝবে। উত্তর দিকটা, উত্তর যে বিহার সেটাকে কাউর বলছে, আর দক্ষিণ দিকটাকে বলছে তার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? না, ওই তাল মানে এটা হ্রদ না। হ্যাঁ, হ্রদ বলা হয়। হ্রদটা কি দেখো, এইটা তুমি যদি ওই হ্রদের সাথে মেলাও মিলবে না। ধরো এটা নদী যাচ্ছে, এরা নদী যাচ্ছে বয়ে বয়ে, বুঝলে? বয়ে বয়ে যাচ্ছে, এখান থেকে শাখা দিয়ে এরকম একটা কিছু তৈরি করলো, আবার এখান থেকে বেরিয়ে এটা তৈরি। এটা হ্রদও বলা যায় কিন্তু পুরোপুরি হ্রদ বলবে না। হ্রদ মানে কি? বড় একটা পুকুরের মতো, যেটা এটা কিন্তু অতটা হয় না, জলাভূমি টাইপের। তা হ্রদ বললেও বলতে পারো, সমস্যা নেই, কিন্তু হ্রদ বললো না। আমি বলবো যে যায় না, হ্রদ অনেক জল থাকে কিন্তু এখানে সেইভাবে জল থাকে না। বুঝতে পেরেছো? এদেরকে তাল বলা হয়। দক্ষিণ তাল, উত্তরে তোমার কাউর। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? চলো এবার কি আসছে? রে, কালার বা উষার। সমভূমি অঞ্চলে কৃষকদের জন্য ব্যাপক জলসেচের ফলে অনেক জায়গায় ক্ষারীয় লবণাক্ত মাটির সৃষ্টি হয়। স্থানীয় এই মাটি রে, কালার ও উষর নামে পরিচিত। মানে কি বলছে? সমভূমি অঞ্চলে কৃষিকাজের জন্য ব্যাপক জলসেচের ফলে অনেক জায়গায় ক্ষারীয় বা লবণাক্ত মাটির সৃষ্টি হয় এবং স্থানীয় এই মাটি রে, কালার, উষর নামে পরিচিত। উত্তর প্রদেশ, পাঞ্জাব এরূপ মাটি দেখা যায়। চো কি? পাঞ্জাব হরিয়ানা সমভূমির উত্তরে শিবালিক পর্বত সংলগ্ন অঞ্চলে নদীর দ্বারা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিকে তোমার চো বলে। এগুলি পরবর্তীকালে গালি সৃষ্টি করে। এগুলো বলো। ক্লিয়ার হলো? ক্লিয়ার এই অবধি? গালি মানে জলভূমি টাইপের বড়। এবার বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হলো ভারতের মরু অঞ্চল। মরু অঞ্চল কি? ইন্ডিয়ান ডেজার্ট। এই যে রাজস্থান রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই যে এই দিকটা, বুঝতে পেরেছো? ছোট্ট, বেশি যে বড় জায়গা না।
তা রাজস্থান রাজ্যের জয়সালমীর, বেকানির ও যোধপুর জেলা এবং পাকিস্তানের খোরপুর ও বাহরালপুর অঞ্চলে এই থর মরুভূমি বিস্তার লাভ করেছে। ওই যে পিকে সিনেমা দেখেছো, পিকে পিকে যেখানে লাভ ওইটাই হলো থর, বুঝতে পেরেছো? ওই থর মরুভূমিতে নামে পিকে। তা ভারতীয় মরু অঞ্চল সর্বোচ্চ উচ্চতা 150 মিটারের উপরে, বুঝতে পেরেছো? 150 মিটার উপরে হয়। তবে এখানকার একমাত্র নদী লুনি বদ্বীপ অঞ্চলের উচ্চতা 20 মিটারের কাছাকাছি হয়। 20 মিটারের তোমার হলো কাছাকাছি। এই অঞ্চলে একমাত্র লুনি কি অন্তবাহিনী নদী। অন্তবাহিনী নদী কি? নদী সাধারণত কি হয়, কোনো পর্বত শৃঙ্গ থেকে উৎপন্ন হয়, হয়ে কি হয় ওটা তোমার হচ্ছে সাগরে যে মেশে। কিন্তু তোমার হচ্ছে এই লুনি কি হয়, ও কোথাও পড়িনি, ও কি হয় এই ঘুরে ঘুরেও নিজে এর মধ্যে হারিয়ে গেছে বা মিশে গেছে, সেজন্য ও তোমার অন্তবাহিনী নদী বলা হয়, বুঝলে? তা এখানকার একমাত্র নদী হলো লুনি এবং বদ্বীপ অঞ্চলের উচ্চতা 20 মিটারের কাছাকাছি। বলো ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো? থর মরুভূমির উৎপত্তির কারণ দেখো, থর মরুভূমি কেন উৎপত্তি হয়েছে আমি তোমাদেরকে লেখা আছে, ডিটেলসটা বলে দিচ্ছি। দেখো এই যে এখানে একটা পর্বত আছে, সেই পর্বতটার নাম কি বলো তো, কে বলতে পারবে? আরাবল্লী। এই যে এই থর মরুভূমি যে রিজিয়নটা, এই যে রাজস্থান এই দিকটা মাউন্ট আবু, এই দিকে একটা পর্বত আছে আরাবল্লী। আরাবল্লী কিভাবে গেছে জানো? উত্তর থেকে দক্ষিণের দিকে এসছে, উত্তর থেকে দক্ষিণে। তার ফলে কি হয়, যখন এখান থেকে মৌসুমি বায়ু ওঠে, এই মৌসুমি বায়ুগুলোকে আটকাতে পারে না, তারপরে চলে যায় দীর্ঘদিন, তার ফলে বৃষ্টি হয় না, না হয়ে এই জায়গাটা মরুভূমিতে পরিণত হয়। এই আরাবল্লী যদি তোমার পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব হতো, তাহলে কি এই মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হতো, হয়ে এইসব রিজিয়নটাতে বৃষ্টি হয়ে আর মরুভূমির সৃষ্টি হতো না। এইসব অঞ্চলে কোনো উঁচু পর্বত না থাকায় এই অঞ্চলে একমাত্র পর্বত আরাবল্লী, সেটা উত্তর দক্ষিণে প্রসারিত হয়েছে। সেটা কোথায় তোমার উত্তর দক্ষিণে প্রসারিত হওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই অঞ্চলে তেমনভাবে বাধাপ্রাপ্ত হয় না, বুঝলে? এবং তাই দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে এইসব অঞ্চলে মরুভূমির রূপ লাভ করেছে। আরাবল্লী পর্বতের একটি খাঁজের মধ্যে অবস্থিত সম্বর হ্রদটি মরু অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ। তাহলে মরু অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ কি তোমার? সম্বর হ্রদ, বুঝতে পারছো? মরুভূমির মধ্যে কোথাও প্রস্রবণ দেখা যায়, এবং প্রস্রবণের কাছাকাছি জায়গায় ভূমি কিছুটা উর্বর হয়, কারণ বৃষ্টি হয়, পলি সঞ্চিত হয় কিছুটা, তাই তো? এবং এখানে খেজুর, পাম, ওই সয়াবিন তেল হয়, জাতীয় গাছ তৃণভূমি জন্মায়, এবং এই গাছগুলিকে বলা হয় মরুদ্যান। মানে মানে উদ্যান হয়েছে। উদ্যান মানে কি? বাগান, গাছগাছালি। মরুভূমিতে উদ্যান, সেটাকে মরুদ্যান। তাহলে এই জায়গাকে বলা হয় তোমার মরুদ্যান। বলো ক্লিয়ার হলো কি হলো না? সাধু সাধু মনে হয়, বুঝতে পেরেছ? এবার হচ্ছে মরুভূমির কিছুটা অঞ্চল ভাগ আছে, বাগার অঞ্চল। মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অঞ্চল। ধরো এখান থেকে সমভূমি, এখান থেকে মরুভূমি তৈরি হচ্ছে, এই দুটোর মাঝখানে বর্ডার, সেটাকে বাগার অঞ্চল বলা হয়। মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অঞ্চল। এই অঞ্চলে ঘাসে ঢাকা বালুকাময়। রোহি বাগার অঞ্চলের পশ্চিমে অবস্থিত এবং বালি দ্বারা গঠিত উর্বর অঞ্চল। হামাদা প্রস্তরময় অঞ্চলকে হামাদা বলা হয়। প্রস্তরময় অঞ্চলকে কি বলা হয় তোমার? হামাদা। ক্লিয়ার হলো? একটু দাঁড়াও তো। আচ্ছা তোমরা দেখো, আমি 1 মিনিট পরে আসছি, কেমন?
আনতে গেছিলাম, বিস্কুট আনতে গেছিলাম বুঝলে, খিদে লেগেছে প্রচন্ড। এবার মরুস্থলী, এটা সব থেকে পশ্চিমে অবস্থিত। ভারত পাকিস্তান জুড়ে এর বিস্তার। সবচেয়ে বেশি বালিকাময়, বালি মানে সবচেয়ে বেশি এখানে বালি আছে, বুঝলো? বালিকাময় স্থান। এবং মরু, না না ঠিক আছে, মরু কথার অর্থ হলো মৃত, বুঝলে? মরু কথার অর্থ হলো মৃত, এবং স্থলী কথার অর্থ হলো দেশ, অর্থাৎ মরুস্থলী মানে মৃতের দেশ। মরুভূমির ভয়াল রূপটি এখানে পরিস্ফুট হয়েছে, মানে জল ফল কিছু নেই, বুঝলে? কোনো প্রকৃতির কোনো মানে সবুজের কোনো নিদর্শন পাওয়া যায় না। তো এই কারণে ভারতীয় মরুভূমি এই অংশটি মরুস্থলী নামে তোমার পরিচিত। বলো বোঝা গেল? বলো বোঝা গেল নাকি? না পুরোপুরি না, কিছুটা। মরুভূমির মধ্যেও তোমার মরুদ্যান দেখা যায়, গাছপালা দেখা যায়, কিন্তু এখানে কিছু জন্মায় না এক কথায়। ওইটা থরের মধ্যেই পড়ে, এই যে ভারত পাকিস্তান জুড়ে এই অঞ্চলটা, অর্থাৎ পশ্চিমের দিকে, ভারতের একদম পশ্চিম দিকে এই জায়গাটা, এই যে এই সাইডটাতে, এই সাইডটাতে, এই দেখো এই যে সাইডটাতে পড়বে, এই সাইডটাতে, বুঝলে? ধ্রিয়ান, ধ্রিয়ানটা কি? বায়ু প্রবাহের কারণে চলমান বালিয়াড়িগুলো, বালিয়াড়ি মানে কি? ধরো বায়ু প্রবাহ হচ্ছে, প্রবাহের ফলে বালিগুলো এরকম এরকম বিভিন্ন জমা হয়ে বিভিন্ন আকৃতি তৈরি করে। তাহলে বালি প্রবাহের কারণে চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান বা টিব্বা বলে। রান, মরু অঞ্চলে নিচু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে রান বলা হয়। মানে মরু অঞ্চলে যেখানে তোমার কিছু লবণাক্ত জলের মানে তোমার হ্রদ দেখা যায়। তুমি বলবে স্যার সমুদ্রের জল নুনতা হয়, লবণাক্ত হয়, মরুভূমির জল কেন লবণাক্ত হলো? কি প্রশ্ন জাগছে তো মনে, না? দেখো লবণ সব জলেই থাকে প্রায়, কিন্তু মরুভূমিতে কি হয়, এত রোদ এত বাষ্পায়ন, তারপরে কি হয়, জল প্রচণ্ড শুকিয়ে যায়, আর যেটুক থাকে ওই নিচের লবণগুলো উপরের দিকে চলে আসে। তার ফলে কি হয় তোমার ওই জলগুলো বা তোমার একদম তোমার হচ্ছে লবণাক্ত প্রকৃতির হয়, বুঝলে? এবার ধান দাও, দুটি সমান্তরাল বাড়িয়ারি মধ্যবর্তী অঞ্চলকে দীর্ঘকাল হ্রদগুলি, যেগুলোকে বেশিরভাগ সময় শুকনো থাকে, তাদেরকে ধান্দা বলে। বুঝতে পেরেছো? স্যান্ডদুন, স্যান্ডদুন, অর্ধচন্দ্রাকার বালির ঢিবিগুলোকে স্যান্ডদুন বলে। অর্ধচন্দ্রাকার এই যে বালির ঢিবি, সেগুলোকে তোমার বলা হয় স্যান্ডদুন। বুঝতে পেরেছো? বলো ক্লিয়ার হলো অবধি? চলো বিকাল থেকে টানা ক্লাস নিচ্ছি, বুঝলে? খিদে পেয়ে গেছে প্রচন্ড। এবার হলো ভারতের বিশাল মালভূমি অঞ্চল। মালভূমি মানে দক্ষিণাত্যের যে সাইডটা সেইটা, বুঝলে? দক্ষিণাত্যের যে সাইডটা এইটা। তা পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ডের অংশ বিশেষ। যেটা বললাম গন্ডোয়ানাল্যান্ড কি তোমার ভাসতে ভাসতে চলে আসে, সেই তোমার প্যানজিয়া প্যান্থালাসের কথা ভাবো। তো এই মালভূমি অতি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত, বুঝলে? এই মানে কি তোমার অতি প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায় তোমার গঠিত। বুঝতে পেরেছো? মধ্য ভারতের উচ্চভূমি ও মালভূমি। মধ্য ভারত এই যে মাঝখানটাতে, এই যে ধরো এই মাঝখান যে দিকটা, এই যে এই দিকটাতে, এই দিকটা, এই দিকটা, এইটা তো তোমার পেনিনসুলার মধ্যে চলে গেল, এই সাইডটা মিলে, বুঝলে? এবার মধ্য ভারতের কি আছে তোমার, আরাবল্লী পর্বত শ্রেণী আছে প্রথমেই, যেটা বলছিলাম আরাবল্লী নিয়ে বলছিলাম। আরাবল্লী কি উত্তর দক্ষিণে মুখ করে করে আছে, তোমার অবস্থান করছে।
এই যে আরাবল্লী, এই যে আরাবল্লী রেঞ্জ, এই দেখো আরাবল্লী রেঞ্জ, এই যে এই যে। চলো এই আরাবল্লী সম্পর্কে জানি। আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বত। আরাবল্লী কিন্তু নবীন না, প্রাচীন, কারণ ও অনেক আগে থেকেই ছিল এইটা। এবং পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত সমূহের অন্যতম। এই পর্বতটি দিল্লি থেকে আমেদাবাদ পর্যন্ত বিস্তৃত। 800 কিলোমিটার অঞ্চল জুড়ে এই পর্বতটা অবস্থান করছে। এর গড় উচ্চতা ওই কম বেশি 750 মিটারের আশেপাশে। মাউন্ট আবু, যেটা আবু পাহাড় বা মাউন্ট আবু কাছাকাছি অবস্থিত গুরু শিখর আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা 1722 মিটার। মাউন্ট আবুতে অবস্থিত জৈনদের বিখ্যাত দিলওয়ারা মন্দির। গুরু শিখরে অবস্থিত মান মন্দির আছে বৃহৎ একটি টেলিস্কোপ। গুরু শিখর থেকে মাউন্ট আবুকে আলাদা করেছে গোরানঘাট গ্যাপ। বুঝতে পেরেছো? গোরানঘাট গ্যাপ। হলদিঘাট গ্যাপ গিরিপথটি আরাবল্লী পর্বত পর্যন্ত বিস্তৃত। বুঝতে পেরেছো? হলদিঘাট যেটা, সেটা হলো আরাবল্লী পর্বত বিস্তৃত। এইটা যতগুলো ভি আছে মারো এখানে, কেমন? যতগুলো ভি আছে মারো। বলো এই অবধি বুঝতে পেরেছো কিনা বলো? কি হলো? দাঁড়াও তো। আচ্ছা, এটা বুঝলে। এবার হলো বুন্দেলখান্ড মালভূমি। বুন্দেলখান্ড মালভূমি কোথায় চলো একটু দেখে নিই, চলো নাই। বুন্দেলখান্ড মালভূমি চলো কোথায় বলো তো? বুন্দেলখান্ড কোথায় দেখতে পাচ্ছ? বুন্দেলখান্ড মালভূমি, বুন্দেলখান্ড এই জায়গাটাতে পড়ে। এখানে ছবিটা নেই, এই জায়গাটাতে পড়ে, এই যে জায়গাটাতে পড়ে বুন্দেলখান্ড মালভূমি, মালব মালভূমি, রেওয়ার মালভূমি, এইগুলো আছে। চলো আমি এই পরের ছবিটা দেখাচ্ছি। বুন্দেলখান্ড মালভূমি যেটা হলো তোমার গ্রানাইট পাথরে গঠিত এবং এই মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চভূমিতে পরিণত হয়েছে। বুন্দেলখণ্ড অঞ্চলটি উত্তরপ্রদেশের 5টি জেলা, মধ্যপ্রদেশের 4টি জেলা নিয়ে গঠিত। রোহিলাখণ্ড উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাংশের পলি দ্বারা গঠিত। এই যে বুন্দেলখণ্ড, এই যে দেখতে পাচ্ছ, এইটা বুন্দেলখণ্ড। এই পাশে বিভিন্ন জায়গা আছে, এগুলো তো মধ্য ভারতের মধ্যে। মালব মালভূমি, কায়মুর পর্বত, বাঘেলখণ্ড মালভূমি, ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমির একটা কিছু অংশ তোমাদের হচ্ছে পুরুলিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, বুঝলে? এইটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো? এবার হলো বিন্ধ্যা পর্বত। বিন্ধ্যা পর্বত দেখো এই জায়গাটাতে, এই দেখো বিন্ধ্যা পর্বত। বিন্ধ্যা পর্বত দেখো এই লম্বি চলে গেছে, দেখো একদম এই পাশে উত্তর আর এই পাশে সাউথ, অর্থাৎ এই পাশে নর্থ, এই পাশে সাউথ। তাহলে কি এই বিন্ধ্যা পর্বত আর্যাবর্ত আর দক্ষিণার থেকে ভাগ করা। আমরা ইতিহাসে পড়েছি আর্যাবর্ত কি। আর্যরা যেখানে প্রথমে আসে, আর্যরা প্রথম কোথায় আসে? উত্তর ভারতে প্রথমে আসে, তাই তো? তাই আর্যাবর্ত আর দক্ষিণার থেকে ভাগ করে বিন্ধ্যা পর্বত। বিন্ধ্যা পর্বত মধ্য ভারতের উচ্চভূমির প্রায় দক্ষিণ প্রান্তে অবস্থিত। দেখো একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত, দক্ষিণ দিকে আছে। নিচে এর উপরে টুপরে আছে কার? এই মালভূমি, বুন্দেলখান্ড মালভূমি আছে। আর দক্ষিণ দিকে কে আছে? তোমার বিন্ধ্যা পর্বত, বুঝলে? তা বিন্ধ্যা পর্বত মধ্য ভারতের উচ্চভূমির প্রায় দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং পশ্চিম থেকে পূর্বে প্রসারিত। বেলে পাথর নির্মিত। উত্তর ও দক্ষিণ ভারতকে এটা আলাদা করেছে। অর্থাৎ আর্যাবর্ত ও দাক্ষিণাত্যকে আলাদা করেছে। বুঝতে পেরেছো? আলাদা হয়ে গেছে, আলাদা করেছে। বুঝতে পেরেছো? আলাদা করেছে। ভারতের পূর্বাস কায়মুর নামে পরিচিত এবং পর্বতের উপর অংশ সমতল, ধারগুলো ক্ষয় পেয়ে সিঁড়ির মতো হয়ে গেছে। বুঝলে? বিন্ধ্যা বুঝতে পারলে? বলো বিন্ধ্যা বুঝতে পেরেছো? বিন্ধ্যা বুঝতে পেরেছো? বলো।
হ্যাঁ বলো। না, এগুলো ডেকানের মধ্যে পড়ে। ডেকান মানে কি, ডেক চেয়ার দেখেছো, ওই তোমার হাতলালা, ওই অনেকটা ওরকম ভূমিরূপ তৈরি করে। কি? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ির মতো। দারুণ ইন্টারেস্টিং লাগছে, ক্লাস ভালো লাগছে সুপ্রিয়া? আমার ক্লাস এরকমই লাগে। তুমি সায়েন্স বেসে বললে কি বলতে আরো, সায়েন্স তো আরো ইয়ে করে করাই। ফিজিক্স কেমিস্ট্রি এমনভাবে করিয়ে দেবো ধরে ইয়ে করবে। তাহলে নিলে তাড়াতাড়ি, না হলে তোমাকে রেকর্ডিং ক্লাস দেখতে হবে, বুঝলে? চলো, নিউ ব্যাচের দেরি আছে 1.5 মাস। ও, ও আচ্ছা। রেলের পরীক্ষা কিন্তু তোমার মার্চ এপ্রিলে হবে, টেকনিশিয়ান তোমার এনটিপিসি। হুম, চলো। এবার হলো এই ছবিগুলো দেখতে পাচ্ছ, সব এই সুন্দর সুন্দর করে দেয়া আছে। চলো এবার হলো মালব মালভূমি, ওই বুন্দেলখণ্ডের পাশেই ছিল মালব, বুঝলে? চলো মালবটা দেখি। বিন্ধ্যা পর্বতের উত্তরে লাভা দিয়ে গঠিত। লাভা মানে কি জানো? ধরো এই যে আমাদের ভূপৃষ্ঠ তো গরম, সত্যি কেমিস্ট্রি ফিজিক্স দারুণ পড়ান, আচ্ছা তাই? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কী হয়, ভূপৃষ্ঠের ভেতরে লাভা থাকে। লাভা কি হয়, বিভিন্ন জ্বালামুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে যখন বেরিয়ে স্বাভাবিক তাপমাত্রায় থাকতে থাকতে কী হয়, শক্ত হয়ে যায়। তো এই মালভূমি কী হয়, এ উপরে এইভাবে লাভা জমতে জমতে একটা উচ্চভূমি তৈরি করে, বুঝলে? তা বিন্ধ্যা পর্বতের উত্তরে লাভা দিয়ে গঠিত এই মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতি তরঙ্গায়িত, মানে তরঙ্গ মানে ঢেউ খেলানো এই টাইপের, বুঝতে পেরেছো? তারপরে আছে রেওয়া মালভূমি। রেওয়ার মালভূমি মানে এই পাশেই ছিল সবাই, যে এই দেখো রেওয়ার মালভূমি, এই যে রেওয়ার দেখতে পাচ্ছ, এইটা 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 রেওয়ার, বুন্দেলখণ্ডের পর ছোটো 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 একটা মালভূমি। রেয়ার মালভূমি কি তোমার, দুর্ব্যাং। হ্যাঁ, এই মালভূমিটি বিন্ধ্যা পর্বতের পূর্ব দিকে অবস্থিত। পূর্ব দিকে তুমি ছবিটা দেখো না, পূর্ব দিকেই তো আছে, এই যে পূর্ব দিকে আছে রেওয়ার, এই যে এটা কি পূর্ব দিকে অবস্থিত। এই মালভূমিটি বিন্ধ্যা পর্বতের পূর্ব দিকে অবস্থিত এবং মধ্যপ্রদেশে অবস্থিত, বুঝলে? বলো ক্লিয়ার হলো কি না হলো, বলো। মধ্যপ্রদেশে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে রেওয়ার মালভূমি কোথায় অবস্থিত, বলো ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? চলো, এরপরে কি আসছে তোমার, পূর্ব ভারতের উচ্চভূমি মালভূমি। পূর্ব ভারতের কি আছে, পূর্ব আমাদের এই দিকটা চাপা, ছোটনাগপুর এই দিকটাতে, ছোটনাগপুর মালভূমি যেগুলো আছে। পূর্ব ভারতের উচ্চভূমি মালভূমি ছোটনাগপুর মালভূমি, বাঘেলখণ্ড মালভূমি, গড়জাত পাহাড়, দণ্ডকারণ্য মালভূমি নিয়ে এটা গঠিত। কি কি তোমার পূর্ব ভারতের উচ্চভূমি, এই যে পূর্ব ভারতের উচ্চভূমি যেগুলো, পূর্ব ভারতের উচ্চভূমি ও মালভূমি, ছোটনাগপুর মালভূমি, বাঘেলখণ্ড মালভূমি, গড়জাত পাহাড়, দণ্ডকারণ্য মালভূমি নিয়ে এগুলো তোমার গঠিত হয়, বুঝলে? এই অঞ্চলটা। ছোটনাগপুর মালভূমি, রাঁচি মালভূমি, হাজারিবাগ মালভূমি, কোডারামা মালভূমি নিয়ে এটা গঠিত। ছোটনাগপুর মালভূমি, এই মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ, যেটা হলো 1366 মিটার। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি তোমার, পরেশনাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মারক। পরেশনাথ পাহাড়দের জৈনদের তীর্থস্থান, এটা মনে রাখবে। এখানকার বেশ কিছু জলপ্রপাত আছে, যেরকম হুডু, সুবর্ণরেখা নদী দ্বারা সৃষ্টি হয়, জোনা বা গৌরধারা দশম কাঞ্চি নদী দ্বারা সৃষ্ট, রাজারাপ্পা জলপ্রপাত উল্লেখযোগ্য জলপ্রপাতের নাম পাওয়া যায়, বুঝলে? আজকে সায়েন্সটা হবে না, কারণ কালকে আমি সায়েন্সের পিপিটি না বানাতে পারিনি, বুঝলে? আজকে ভাবছি বেশি করে তোমাদের একদম 9টা সাড়ে 9টা অবধি এই পড়াবো, আজকে পুরোটা শেষ করে দেবো আজকে, বুঝলে? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এই ছোটনাগপুর মালভূমিতে না প্রচুর, মানে কি বলবো, এই যে তোমার বিভিন্ন তোমার খনিজ পদার্থের প্রচুর ইয়ে পাওয়া যায়, তোমার মানে ইয়ে পাওয়া যায় তোমার বিভিন্ন ওই
ছোটনাগপুর মালভূমির পূর্ব পশ্চিম অবস্থিত দামোদর গ্রস্ত উপত্যকা এবং দুটি উচ্চ স্থানের মধ্যবর্তী নিচু ভূমিকে গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালি বলা হয়। দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিম অংশকে উচ্চভূমিকে প্যাট বলে, প্যাট, বুঝতে পেরেছ? এবং এই অঞ্চলে গড় উচ্চতা 1000 মিটার, কোনোটা বেশি কখনো একটু কম। হাজারিবাগ মালভূমির উত্তরে লাভা গঠিত এবং রাজমহল পাহাড় ও দলমা পাহাড় অবস্থিত, বুঝতে পেরেছ? রাজমহল পাহাড় ও দলমা পাহাড় অবস্থিত। বলো, ক্লিয়ার হলো অবধি? ক্লিয়ার? এবার আছে বাঘেলখন্ড মালভূমি। এবার কি হলো বাঘেলখন্ড? গ্রানাইট ও প্রাচীন পাললিক শিলায় গঠিত বাঘেলখন্ড মালভূমি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়ে এটা গঠিত। বাঘেলখন্ড মালভূমি, ওই যে ছবিটা দিলাম না, ওইটা দেখলেই দেখতে হবে এখানে বাঘেলখন্ড আছে। এই দেখো, এই দেখো বাঘেলখন্ড দেখতে পাচ্ছ? এইটা 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 এই যে এইটা, এই দেখো এইটা 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 দেখতে পাচ্ছ? এইটা বাঘেলখন্ড মালভূমি কি তোমার গ্রেনাইট ও প্রাচীন পাললিক শিলায় গঠিত বাঘেলখন্ড মালভূমি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়ে গঠিত। এটি ভঙ্গিল পর্বত অঞ্চল এবং উত্তরে সোন নদী দ্বারা এটা পরিবেষ্টিত হয়, বুঝতে পেরেছো? উত্তরের সোন নদী দ্বারা এটা পরিবেষ্টিত হয়। এবার আছে দক্ষিণাত্যের মালভূমি। দেখো এই যে সাইডটা চলে গেলে এইগুলো সব মধ্যপ্রদেশের, মধ্য ভারতের মধ্যে আমরা পড়ে নিলাম। এখান থেকে শুরু হচ্ছে এই যে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছ, হলুদ যে জায়গাটা, এইটাই হলো মালভূমি। আর এই পাশ কিন্তু আবার তোমার ওই কি বলবো, কোস্ট লাইন টাইন পড়ে যাচ্ছে, পূর্ব ঘাট, এটা হলো পূর্ব ঘাট, ওয়েস্টার্ন ঘাট, এটা হলো ইস্টার্ন ঘাট, এটা আলাদা। এই যে সাইডটা দেখতে পাচ্ছ হলুদ যে জায়গাটা, এইটাই আমরা দক্ষিণাত্যের মালভূমির মধ্যে পড়বো। বলো, ক্লিয়ার হলো আগে যেটুকু পড়লাম? আচ্ছা, তুমি এই যে মালভূমিটাকে দেখতে পাচ্ছ, এটা কি, কিরকম আকৃতি? এটা এটা আকৃতিটা কি দেখতে পাচ্ছ তুমি? তোমার কি দেখতে পাচ্ছ? এটা কি আকৃতি? ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজাম, কি দেখতে পাচ্ছ তুমি এটাকে? একটা কি তোমার ডেল্টা, ডেল্টা মানে ত্রিভুজ। হ্যাঁ, ডেল্টা মানে তো ত্রিভুজ, একটা ত্রিভুজ আকৃতির। তাহলে বিষয়টা কি, এই যে দক্ষিণাত্যের মালভূমি কি হলো তোমার ত্রিভুজ আকৃতি। পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গন্ডোয়ানার অংশ, ওই সেই গন্ডোয়ানা ল্যান্ড যেটা ছিল কোথায়, অস্ট্রেলিয়ার ওখানে, ভাসতে ভাসতে চলে এসছে। এই মালভূমি আগ্নেয় ও রূপান্তরিত শিলা, যেটা গ্রেনাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। দক্ষিণাত্যের মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ মেঘালয় পর্বত, এখান এটারই কিন্তু বিচ্ছিন্ন অংশ, যেটা ডুবে গিয়ে আবার ওখানে যে ঠেলে উঠেছে, যেটাই বলছিলাম, মিল পাচ্ছ? দক্ষিণাত্য মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ মেঘালয় মালভূমি 3 দিক সমুদ্র দ্বারা বেষ্টিত বলে একে উপদ্বীপ, পেনিনসুলা বলে। দক্ষিণাত্য মালভূমিকে দুটি ভাগে ভাগ করা হয়, কি তোমার দক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল আর দক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, বুঝতে পেরেছ? পার্বত্য অঞ্চল দক্ষিণাত্যে যে মালভূমি, সাতপুরা রেঞ্জ, নীলগিরি ফিরি আছে না, ওইগুলো। আর মালভূমি মানে মাঝখানের যে অংশটা, পাহাড় না, মানে উঁচু ভূমি। বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? এবার দক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল, চলো আমরা কি দেখলাম, দক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল আর দক্ষিণাত্যের তোমার মালভূমি অঞ্চল, তাই তো? এবার দক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল দেখবো, তারপর মালভূমি অঞ্চল দেখবো। পার্বত্য অঞ্চলের মধ্যে কি বলছে, পশ্চিমঘাট পর্বত, যেটা এই দিক থেকে উঠেছে, আর সহস্রদী বা সহস্রদী পর্বত, বুঝলে? এটা কি আরব সাগর, ভারতের কি পশ্চিমে কি আরব সাগর, তো আরব সাগরের দিকে পশ্চিমাংশ খাড়াভাবে উঠে গেছে। পূর্বের ঢাল তুলনামূলকভাবে কম। পূর্বের দিকে যে ঢালটা, এই দিকে যে ঢালটা আছে না, এইটা তো পূর্বের দিক, এই যে এইটা দিলাম, এটা তো ইস্ট, এই দিকে ঢালটা অনেকটা কম, বুঝতে পেরেছো? তাহলে কি পূর্বের দিকে ঢাল তুলনামূলক অনেক কম। পূর্বের এই পর্বতমালা সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে গেছে, এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে গেছে, বুঝলে, নেমে এসেছে। লাভা দ্বারা গঠিত বলে এই পর্বতমালার উত্তরাংশে পাহাড়িগুলি চূড়া, চ্যাপ্টা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীগুলি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে।
কেরালাতে অবস্থিত আন্নামালাই পাহাড়ের আনামুদি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, বুঝলে। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ আনামুদি, যার উচ্চতা হলো কত? 2615 মিটার, বুঝলে। 2615। একে দক্ষিণের এভারেস্ট বলা হয়। দক্ষিণের এভারেস্ট কে? দক্ষিণের এভারেস্ট কে কে কে? আনামুদি। মনে থাকবে তো দক্ষিণের এভারেস্ট কে? মনে থাকবে তো নাকি? চলো পরেরটা দেখি এবার। পশ্চিমঘাট পর্বতের কয়েকটি গিরিপথ বা গ্যাপ থাকে। এরও গিরিপথ, আমরা হিমালয়তে গিরিপথ পড়েছিলাম। পালঘাট, ধলঘাট, ভোরঘাট। তামিলনাড়ু কেরালার মধ্যে অবস্থিত থেকে পালঘাট, তামিলনাড়ু আর কেরালাকে কানেক্ট করছে। ধলঘাট মুম্বাই আর নাসিকের মধ্যে অবস্থিত। ভোরঘাট মুম্বাই পুনের মধ্যে অবস্থিত। বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো কিনা বলো? এবার হলো পূর্বঘাট। পাসমালাই, জাভাদি, সেভাবর, নান্নামালাই প্রভৃতি কয়েকটি বিচ্ছিন্ন পাহাড়ের সমন্বয়ে পূর্বঘাট পর্বতমালা গঠিত। পূর্বঘাট মানে উল্টো দিকে, যে পশ্চিমঘাট দেখলে না, এর উল্টো দিকে এটা হলো পূর্বঘাট। এটা হলো পূর্বঘাট, বুঝলে। এটা হলো পূর্বঘাট, এই যে এই সাইডটা। তাই পূর্বঘাট পর্বতমালা কি তোমার? পাসমালাই, জাভাদি, সেভারয়, নান্নামালাই প্রভৃতি কয়েকটি বিচ্ছিন্ন পাহাড়ের সমন্বয়ে পূর্বঘাট পর্বতমালা গঠিত। বঙ্গোপসাগর তীর বরাবর পূর্বে কে আছে? বঙ্গোপসাগর আছে। অন্ধ্রপ্রদেশের আমারকান্ডা বা সীতাম্মাকোন্ডা, যেটা 1680 কিলোমিটার, পূর্বঘাট পর্বত সর্বোচ্চ শৃঙ্গ। মনে রাখবে এটা, কেমন ভিভিআই দেওয়াই আছে। এবার আছে সাতপুরা রেঞ্জ। সাতপুরা কোথায়? সাতপুরা তোমাদের দেখিয়েছিলাম মনে হয় নাকি? এই যে সাতপুরা রেঞ্জ দেখতে পাচ্ছ, ছোট্ট করে এই দিক থেকে গেছে সাতপুরা। সাতপুরা রেঞ্জ বলে তোমার হচ্ছে এখানে মানে কি বলবো, স্তূপ পর্বত। এটা মূলত পরপর পরপর মানে 7টি পর্বত যুক্ত হয়েছে এখানে, বুঝলে। তো চলো দেখি সাতপুরা রেঞ্জ কি বলছে। দক্ষিণাত্যের মালভূমির উত্তরে অবস্থিত সাতপুরা পর্বত একটি স্তূপ পর্বত, ব্লক মাউন্টেন। দক্ষিণাত্য মালভূমির উত্তর অবস্থিত সর্বোচ্চ হল ধূপগড়, যেটা 1350 মিটার। সাতপুরা কথার অর্থ হলো 7টি পর্বত যুক্ত। সাতপুরার দুপাশে বয়ে চলেছে নর্মদা ও তাপি বা তাপ্তি নদী, যাই বলি না কেন, বুঝতে পারে, তাপ্তি বা তাপি নদী। এই দুটি নদী গ্রাবেন জাতীয় গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, বুঝতে পেরেছ। নর্মদা সাতপুরা বিন্ধ্যা পর্বতমালার মতো গ্রস্ত উপত্যকাতে বয়ে গেছে। সাতপুরার নিকট মহাকাল পর্বত শৃঙ্গ অমরকণ্টক, যেটা হলো 1048 মিটার, এবং অমরকণ্টক সাতপুরা বিন্ধ্যার সংযোগস্থলে অবস্থিত। অমরকণ্টক থেকে নর্মদা নদী ও সোন নদী উৎপত্তি হয়েছে। পাঁচমারি মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পাঁচমারি কি তোমার? মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরা, মহাদেব, মহাকাল, ক্ষয়জাত পর্বতমালা, এইগুলো মিলে তোমার সাতপুরা ইয়ে তৈরি করেছে। বলো ক্লিয়ার হলো? বলো ক্লিয়ার হলো? চলো এবার কি দেখবো আমরা? নীলগিরি। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের, দেখো পূর্বঘাট আমরা কি দেখলাম, এরকম আকৃতি। এই যে পশ্চিম দিকে পশ্চিমঘাট, পূর্ব দিকে পূর্বঘাট।
এই দুটো পর্বত এক জায়গায় মিশে গেছে, এখানেই নীলগিরি অবস্থান করছে। এই দেখো, দেখেছো, এইদিকে পশ্চিমঘাট মিশছে, এইদিকে পূর্বঘাট মিশছে, আর এখানেই নীলগিরি বসে আছে। তাহলে কি পূর্বঘাট আর পশ্চিমঘাট, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরি পর্বত গ্রন্থিতে মিলিত হয়েছে। নীলগিরি পর্বতের শৃঙ্গ দোদাবেতা 2637 মিটার। এরই পাদদেশে উটি শৈলবাসটি অবস্থিত। নীলকুরুঞ্জি, যেটা 12 বছর পর পর ফোটে, নামক নীল ফুলের জন্য একে নীলগিরি বলা হয়। নীলগিরি পর্বতের দক্ষিণে পালঘাট গিরিপথ অবস্থিত। বুঝতে পেরেছো, দক্ষিণ দিক যেটা, সেখানে তোমার পালঘাট গিরিপথটা অবস্থিত। বলো ক্লিয়ার হলো কিনা এই অবধি? এই অবধি ক্লিয়ার কিনা বলো? চলো, এই যে নীলগিরি দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখতে পাচ্ছ কি সুন্দর। আমার যদি টাকা হয় না, আমি এখানে একটা কটেজ কিনে থাকবো, বুঝলে? আমার অনেক টাকা ইনকাম করতে হবে তার জন্য। দক্ষিণাত্যের মালভূমি মূলত ডেকান, মানে এর সিঁড়ির মতো নেমে গেছে, যে ডেকান ট্রাপ বলা হয়, মহারাষ্ট্র মালভূমি যেটা। প্রধানত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত দক্ষিণাত্যের লাভা মালভূমি অবস্থিত ডেকান ট্রাপ নামে পরিচিত। সমগ্র মালভূমিটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধাপে ধাপে নেমে গেছে বলে ডেকান ট্রাপ বলা হয়। বুঝতে পেরেছো, যেটা ডেকান ট্রাপ বলে, ওই যেটা ছবিতে দেখতে পাচ্ছ এখানে। বুঝতে পেরেছো, এখানে যেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। ক্লিয়ার হলো? ব্যাসল্ট শিলাতে গঠিত লাভাজাত মাটি কালো রঙের, তাই এই অঞ্চলের নাম দক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তি, কারণ এর বেশিরভাগ মাটির কালো হয়, ব্যাসল্ট শিলার থেকে তৈরি হয় তো কালো, বুঝলে? তাই এটাকে তোমার কৃষ্ণ মানে তো কালো, কৃষ্ণ বস্তু বলে না, কৃষ্ণ মানে তোমার কালো, তাই এটাকে তোমার কি বলা হয়, তোমার কৃষ্ণমৃত্তিকা, বুঝলে? এটাকে কি বলে, তোমার কৃষ্ণমৃত্তিকা। এই অঞ্চলের অপর নাম হলো রেগুর। এই অঞ্চলের অপর নাম কি তোমার, রেগুর। এই মাটি কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী এবং প্রচুর পরিমাণে কার্পাস বা তুলা চাষ হয়। জল ধারণ ক্ষমতা অনেক বেশি, অল্প পরিমাণ চুন ও কাদার ভাগ বেশি থাকে। তারপরে আসছে কর্ণাটক মালভূমি, ছোট ছোট কিছু মালভূমি আছে, এগুলো দেখে নেবে, মাটি লাল হয়। তারপরে তোমার চওড়া পাহাড়ি অঞ্চলকে মালনাদ বলে এবং নিচু তরঙ্গায়িত ময়দান বলে। তেলেঙ্গানা মালভূমি, এই অঞ্চলে সাতমালা পর্বতশ্রেণী উল্লেখযোগ্য। এবারে ভারতের উপকূলের সমভূমি, উপকূল যেগুলো গেছে, যেমন কচ্ছ, এই পূর্বঘাট, পশ্চিমঘাট, এই উপকূলের যে সমভূমিটা তৈরি হয়েছে পলিফলি জমে, পশ্চিমঘাট পশ্চিম উপকূলে সমভূমি অঞ্চল এবং আরব সাগরের তীরে বরাবর এই সমভূমি অবস্থিত। কচ্ছ উপদ্বীপ, কচ্ছ কথার অর্থ হলো জলময় দেশ, একদম গুজরাটে, যেটা কচ্ছ গুজরাটের একটি জেলা, ওই যেখান থেকে ভারতের একদম পশ্চিম প্রান্ত যেটা, এটি ভারতের সর্ববৃহৎ জেলা। এর উত্তরে রয়েছে গ্রেট রন। রন কথার অর্থ হলো কর্দমাক্ত বা লবণাক্ত নিম্নভূমি, মানে ওই স্যাঁতস্যাঁতে জায়গা টাইপের। এই লবণের জন্য বিখ্যাত এবং শুভ্র মরুভূমি, হোয়াইট ডেজার্টও বলা হয় এটাকে, হোয়াইট ডেজার্টও বলা হয়। কচ্ছের দক্ষিণ পূর্বে রয়েছে ক্ষুদ্র রন বা লিটন রন, এখানে বন্য গাধাদের জন্য স্যাংচুয়ারি আছে। বুঝতে পেরেছো, স্যাংচুয়ারি আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটু দেখবে, এই যে কচ্ছ দেখতে পাচ্ছ, এই যে কচ্ছ দেখতে পাচ্ছ, এই যে তারপরে তোমার হচ্ছে এই যে ধলঘাট, ভোরঘাট, পশ্চিমঘাট, এইগুলো একটু দেখে নেবে তোমরা, একটু পড়ার সময় এগুলো একটু ফলো করবে, কেমন? তারপরে আসছে কি তোমার কাথিয়াবাড় উপদ্বীপ। কচ্ছ উপসাগর, আরব সাগর ও খাম্বাত উপসাগর দ্বারা পরিবেশিত গিরনার পাহাড়ের গোরখনাথ উপদ্বীপের সর্বোচ্চ অংশ। এখানে গির সিংহের বসবাস, মানে গির সিংহ, এই প্রজাতির সিংহ পাওয়া যায়। কোঙ্গন উপকূল, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক রাজ্যের মধ্যে অবস্থিত। এটি সবচেয়ে ভগ্ন উপকূল। মুম্বাই বন্দর দিয়ে
বন্দর এই উপকূলে অবস্থিত। কোঙ্গন যেটা উপকূল, চল দেখবে, এই দেখো কোঙ্গন উপকূল দেখতে পাচ্ছ, এটা গুজরাট উপকূল, এটা কর্ণাটক উপকূল, এটা মালাবার উপকূল, কেরালার মালাবার। তাহলে কি তোমার কোঙ্গল উপকূল কোথায় দেখলে? এবার কি আসছে কোঙ্গনের পর কর্ণাটক উপকূল, নেত্রবতী, শরাবতী, পশ্চিম বাহিনী নদীগুলো উল্লেখযোগ্য। শরাবতী নদীর উপর গোরাসপ্পা জলপ্রপাত অবস্থিত, এই গোরাসপ্পা জলপ্রপাতটা আসে, বুঝলে, গোরাসপ্পা জলপ্রপাতটা আসে। কেরালা বা মালাবার উপকূল যেটা একদম নিচের দিকে আসছে, লেগুন বা ব্যাক ওয়াটার এখানে দেখা যায়। উপহ্রদগুলিকে কেরালাতে লেগুন বলা হয়। কেরালা উপকূলের জলাভূমিকে ব্যাক ওয়াটার বলা হয়। ভারতের দীর্ঘতম হ্রদ ভেম্বা নদ ও কয়াল এখানে অবস্থিত। এছাড়া অষ্টমুদি কয়ামকুলাম হ্রদ এখানে অবস্থিত। বুঝতে পারছো, অষ্টমুদি কয়ামকুলাম এখানে অবস্থিত। বলো, ক্লিয়ার হলো? চলো, এই যে ছবিগুলো এখানে দেওয়া আছে দেখতে পাবে, আর এইগুলো তোমার সব পূর্বঘাটের পার্ট, আমি বলছি এটা। এবার হলো পূর্ব উপকূল। পূর্ব উপকূল মানে এই যে সাইডটা সেইটা নিয়ে, বুঝতে পেরেছো? এই সাইডটা তামিলনাড়ু আছে, করমণ্ডল আছে, অন্ধ্র উপকূল আছে, উৎকল উপকূল আছে, উড়িষ্যার, বুঝলে, এই দিকটা থেকে আছে। এবার হলো পূর্ব উপকূল। ভারতের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের উপকূলের সমভূমি পশ্চিম উপকূলে সমভূমির তুলনায় বেশি চওড়া বা সমতল। উত্তর সরকার উড়িষ্যার উপকূলে ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদ চিল্কা অবস্থিত। চিল্কা হ্রদ নাম শুনেছ। অন্ধ্র উপকূল গোদাবরী কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে কোলেরু পুলিকট উপহ্রদ অবস্থিত। করমণ্ডল একদমই তামিলনাড়ুর নিচের দিকে। কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এই উপকূলে অবস্থিত তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলা, এবং এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। কেন জানো? আমি তোমাদের মৌসুমী বায়ুর সময় পড়াবো এটা। একটা মৌসুমী বায়ু যখন এই দিক থেকে ওঠে, এখান থেকে ওঠে কিছু বঙ্গোপসাগরের মৌসুমী বায়ু, তখন একটা বৃষ্টিপাত হয়। আবার মৌসুমী বায়ু যখন ফিরে আসে, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, তখন আবার বৃষ্টিপাত হয় এখানে। কারণ মৌসুমী বায়ু যখন ফিরছে, বঙ্গোপসাগর উপর দিয়েই তো ফিরছে, জলীয়বাষ্প নিয়ে ফিরছে, তখন এখানে বৃষ্টিপাত ঘটায়। বুঝতে পেরেছো? এটা আমি তোমাদের তখন ভালো করে বুঝিয়ে দেবো ওখানে। তা হচ্ছে তোমার করমণ্ডল উপকূল কৃষ্ণা নদীর পথে পেয়েছে, এখানে বছরে তোমার দুবার বৃষ্টিপাত হয়। এখানে প্রচুর ধান উৎপন্ন, কারণ পলি তো সুন্দর, একদম পলি দিয়ে ভালো বৃষ্টি ভালো হয়, তাহলে কৃষি তো বিকাশ লাভ করবে। এই অঞ্চলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। তাহলে দক্ষিণ ভাণ্ডারের শস্য ভাণ্ডার কি? এই করমণ্ডল উপকূল রিজিয়নটা, বুঝতে পেরেছ? এই উপকূলে কাবেরী নদীর বিশাল বদ্বীপ দেখা যায়। কাবেরী নদীর বিশাল বদ্বীপ দেখা যায়, দেখতে পাচ্ছ ছবি? বলো, ক্লিয়ার তো? স্যার, আমি একটু পর লেফট হয়ে যাব, আমাকে সাইবার ক্যাফে যেতে হবে। কেন সাইবার ক্যাফে কী করতে যাবে? আচ্ছা, ভালো কথা, কালকে তোমাদের ছুটি থাকবে, পুরো ভূপ্রকৃতি পড়বে। কালকে কী বার? আজকে তো তোমাদের রবিবার না, বৃহস্পতিবার না, কালকে তোমাদের শুক্রবার। শনিবার দিন আমি তোমাদের একটা জিনিস নেব। সেটা কি? সেটা হলো তোমাদের হচ্ছে 2 ঘন্টার টানা একটা ম্যারাথন নেব। ক্লাসটা ইউটিউবে নেব, ইউটিউবে আসবে প্র্যাকটিস করতে, বাট ওই ভিডিওটা আমি তোমাদেরকে পেইড ব্যাচেও আপলোড করে দেবো। কেমন? ওটা পেইডেরই ক্লাস, বাট একটা ম্যারাথন টাইপের নেব। ওই 2 ঘন্টা মতো, 3 ঘন্টা বা 2 ঘন্টা নেবো। প্রায় তোমার হচ্ছে 3 ঘন্টা বলতে পারো, 3 ঘন্টা বলতে পারো। 7টার থেকে শুরু করবো, ওই দিন সায়েন্সের ক্লাসটা নেব না, একদম 10টা অবধি চালাবো। না, 6টা থেকে শুরু করবো, টানা 6টা, ধরো 6:30 থেকে শুরু করবো। ইউটিউবে যাবে তো। আমার নতুন ল্যাপটপ কিনেছি আমি একটা, ওই ল্যাপটপে নেব। ও, গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো? গ্রুপ ডিতে কিন্তু সায়েন্স খুব আসে, তোমার সায়েন্স ভালো করে পড়ো। তো ওইটা আমি 6:30 থেকে 9:30 অবধি 3 ঘন্টার ম্যারাথন নেবো, বুঝলে। 300 ভূপ্রকৃতির থেকে
300 খান কোশ্চেন, 300টা কোশ্চেন করাবো আমি তোমাদের, এমনভাবে করিয়ে দেবো একটা কোশ্চেন বাদবে না তোমাদের, বুঝলে? হ্যাঁ, পড়া ধরবো তো, প্রত্যেকটা ক্লাসের পর আমি তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো, বুঝলে? কালকে কিন্তু আর হবে না, কালকে করাবো না, পড়া তো ধরবো ওই দিন মানে তোমরা এমসিকিউ উত্তর করবে, ওটা ইউটিউবে হবে, বাট ক্লাসটা তোমরা রেকর্ডিং হিসাবে পরে অ্যাপে পেয়ে যাবে, বুঝলে? 6:30 থেকে একদম 6:30 থেকে 9:30 অবধি করাবো, 6:30 থেকে 9:30। এটা হলো শনিবার দিন, কালকে তো শুক্রবার, শনিবার দিন হবে 6:30 থেকে 9:30 অবধি টানা, বুঝতে পেরেছো? 9:30 থেকে 9:30 অবধি টানা। এবার হলো ভারতীয় দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই নিচেরটা নিকোবর, উপরেরটা আন্দামান, মাঝখানে কে ঢুকে গেছে? 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান নিকোবরের তোমার হচ্ছে রাজধানী কি? পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার একদম ভারতের যেটা ইন্দিরা পয়েন্ট, এর জন্য 6 ডিগ্রি 44 মিনিট জন্য এর তোমার তোমার মান, বুঝতে পেরেছো? এইটা আন্দামান নিকোবর। তা আন্দামান নিকোবর চলো একটু দেখি কি। আন্দামান নিকোবর বঙ্গোপসাগরে অবস্থিত। ওই যে বলছে আন্দামান নিকোবর কিন্তু হিমালয় নিমজ্জিত পাট, এই যে আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ, ভারতের দ্বীপ যে অঞ্চল না, একটা হলো লাক্ষাদ্বীপ, হ্যাঁ সবাই জয়েন করবে, ওইটা শনিবার হবে। আর এটা হলো তোমার আন্দামান নিকোবর, দুপাশে, একটা হলো আরব সাগর আর একটা হলো তোমার বঙ্গোপসাগর, বুঝলে? আন্দামান নিকোবর বঙ্গোপসাগরে অবস্থিত। 570টি দ্বীপ নিয়ে আন্দামান ও নিকোবর গঠিত। আন্দামান কি 550টি দ্বীপ আন্দামানে দেখা যায়, যার মধ্যে 28টি দ্বীপ বসতিযোগ্য, মানুষ থাকতে পারে যেখানে। আর নিকোবরে কি 22টি দ্বীপ, যার মধ্যে 10টা দ্বীপে মানুষ থাকতে পারে আর বাকিগুলো থাকতে পারে না। ভাগগুলো পড়লে, ভাগগুলো দেখলে তো চলো দেখি। আন্দামান ও নিকোবর, লিটিল আন্দামান ও কার নিকোবর, এদের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। আন্দামান নিকোবর ও লিটল আন্দামান ও কার নিকোবর 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। এই যে সেই 10 ডিগ্রি চ্যানেল দেখতে পাচ্ছ, এই যে 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল তোমার অবস্থিত। আন্দামান নিকোবর, লিটল আন্দামান ও কার নিকোবর মধ্যে 10 ডিগ্রি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার, যেটি দক্ষিণ আন্দামানে অবস্থিত। দক্ষিণ আন্দামান মানে এই দেখো নিচের দিকে যেটা, এই দেখো দক্ষিণ আন্দামানে তোমার যেটা অবস্থিত, দক্ষিণ আন্দামানে যেটা অবস্থিত পোর্ট ব্লেয়ার, এটা দক্ষিণ আন্দামানে অবস্থিত, বুঝলে? সমগ্র আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জে সর্বোচ্চ স্যাডাল পিক, আন্দামান নিকোবরের স্যাডাল পিক। স্যাডাল পিক কোথায় আছে চলো একটু দেখে নি। স্যাডাল পিক কোথায় আছে? এই যে স্যাডাল পিক দেখতে পাচ্ছ, সমগ্র আন্দামান নিকোবরের সর্বোচ্চ পিক হলো স্যাডাল পিক। স্যাডাল পিক তোমার হচ্ছে 772 মিটার, বুঝলে? এই স্যাডাল পিক কত জানো? 772, মাফ করবে 732 মিটার, 732 মিটার, বুঝলে? চলো 732 মিটার, এবং স্যাডাল পিক উত্তর আন্দামানে অবস্থিত। আমরা উত্তর দিকে দেখলাম। নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট থুলিয়েট। মাউন্ট থুলিয়েট, মাউন্ট থুলিয়েট চলো একটু দেখে আসি। মাউন্ট থুলিয়েট, মাউন্ট থুলিয়েটের ছবিটা নেই, সরি একটু ম্যাপ দেখে নিও, ম্যাপ বইতে দেখে নিও কেমন। নিকোবরের সর্বোচ্চ মাউন্ট থুলিয়েট 642 মিটার, বুঝলে? আন্দামান ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন ও সুপ্ত আগ্নেয়গিরি নারকন্ডম অবস্থিত। 2017 সালে জানুয়ারি মাসে শেষবার এখানে তোমার উদ্গীরণ দেখা গেছে। দক্ষিণ আন্দামান লিটল আন্দামান ডানকান প্যাসেজ দ্বারা পৃথক করেছে। লিটল আন্দামান ভারতের দক্ষিণ প্রান্তের শেষতম বিন্দু ইন্দিরা পয়েন্ট যেখানে অবস্থান করছে। আন্দামান নিকোবরের 3টি জেলা, উত্তর মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান ও নিকোবর, ও তোমার হলো নিকোবর, বুঝলে? ও হলো তোমার কি নিকোবর। তারপরে কি বলছে তোমার? আন্দামান সেন্ট নিলেস